আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আমরা তো শুনতে পাচ্ছি না, বাট ওরা কমেন্টসে জানাবে আমাদের ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটা জিনিস রিফ্লেক্ট করতেছিলাম, আমি আর জাকির ভাই আলোচনা করতেছিলাম যে মানুষ কিন্তু আমরা যে কথা বলি, হ্যাঁ, কথাটা বের হলে মুখ থেকে এটা কিন্তু ফেরত নেওয়া যায় না। এটা তীরের মতো, একবার ছুটে গেলে আর ফিরে আসার সুযোগ নেই। এখন আমরা ওই যে একটা কথা আছে না, ফিরে দেখা, আমরা অনেক সময় হয় কি আমাদের পাস্টের বিভিন্ন অ্যাকশনগুলো আমরা দেখি, বা তখন ওই পাস্টের ওই বিভিন্ন অ্যাকশন দেখার মাধ্যমে আমরা জানতে পারি যে এই অ্যাকশনের রেজাল্টটা কীরকম ছিল। যেমন আমরা এই যে গণবিপ্লব বা গণ অভ্যুত্থান বা এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেটা যুদ্ধ হয়েছিল, এইটার শুরুটা কোথায় হয়েছিল? এটা শুরুটা অনেক দিন ধরেই ছিল, কিন্তু ইগনাইট করছে কোন কথাটায়? এক ভদ্রলোক, আমার অবশ্য ওনার নামটা ঠিক মনে নেই, নামটা আসলে ইম্পর্টেন্ট না এখানে, সাংবাদিক, শেখ হাসিনা ফেরত আসার পর চায়না ট্রিপ থেকে উনি প্রশ্ন করছিল যে আমার সামনে যদি একজন রাজাকারের ছেলে একই কোয়ালিফিকেশনের এবং একই কোয়ালিফিকেশনের একজন মুক্তিযোদ্ধার ছেলে থাকে, তাইলে আমি কাকে জব দিব? আমি তো ওই মুক্তিযোদ্ধার ছেলেকে জব দিব। এই লেজেন্ড, যিনি এই আমার নামটা মনে নেই, এই লেজেন্ডই শুরু করিয়ে দিয়েছিল, আগুনটা জ্বালিয়ে দিয়েছিল এই কথার মাধ্যমে। ইন রেসপন্স শেখ হাসিনা তখন অনেক কিছুই বলে বসে যে মুক্তিযোদ্ধার ছেলেমেয়েরা পাবে নাকি রাজাকারের ছেলেমেয়েরা চাকরি পাবে। সো এইটাই ইগনাইট করে ফায়ারটা। ঢাকা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন হল থেকে রাতেই ছেলেমেয়েরা বের হয়ে আসে এবং তাদের সেই ঐতিহাসিক স্লোগান, যেটা আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে এখনো কানে বাজতেছে এই স্লোগানগুলো। হ্যাঁ, এই স্লোগানগুলো ছিল মারাত্মক, এবং যে কতটা স্লোগান ব্যবহার করা হয়েছিল, যাদেরই মাথা থেকে উচ্চারিত এরা অত্যন্ত মেধাবী এবং খুবই এফেক্টিভ ছিল। তো আমাদের মূল কথা যেটা আমরা শেখ হাসিনার বেফাস কথাবার্তা, উনি অনবরতই 15-16 বছর আমরা দেখে গেছি উনি অনবরতই বেফাস কথাবার্তা বলে গেছে। আমরা অন দ্য কন্ট্রারি বেগম খালেদা জিয়ার কথা বলতে পারি। ভদ্রমহিলা কখনো ব্যক্তিগতভাবে পাবলিকলি কাউকে আক্রমণ করতে আমি জানি না, আমি দেখি নাই। বাট শেখ হাসিনার এমন কোনো বক্তব্য নাই যেখানে সে কাউকে না কাউকে ছোট করতেছে, ব্যক্তিগতভাবে আক্রমণ প্রতিপন্ন করাটা, এই যে নিজেকে ইনভিনসিবল মনে করা, উনি একটা অরা ক্রিয়েট করছিল ওনার আওয়ামী লীগেরদের মধ্যে। এবং আমি দেখেছি, আমি কিছুদিনের জন্য তখন বাংলাদেশে ছিলাম, আমি লোকাল লেভেলের আওয়ামী লীগ নেতা যারা অনেকেই চিনতাম, কথা বলতাম, তাদের মধ্যে যে একটা বিশ্বাস দাঁড়িয়েছিল যে শেখ হাসিনাকে কেউ ফেলতে পারবে না, উনি ইনভিনসিবল। হ্যাঁ, উনার কোনো পতন হবে না, উনার মৃত্যু হলে তারপর উনার পতন হবে। তো এই ধরনের যে ওরা সে ক্রিয়েট করছিল বেফাস কথাবার্তা বলে, এবং যারা আসলে মূর্খ না হলে বা সঠিক জ্ঞান বুদ্ধি না থাকলে আসলে এই বেফাস কথাবার্তাকে কেউ অ্যাপ্রিসিয়েট করবে। এবং শেখ হাসিনা একটা ভালো উদাহরণ যে বেফাস কথাবার্তা বলে যাওয়ার লোকজনের পতনটা কিভাবে হয়। উনার পতনের পরিণতি এখনো মনে হয় কিছুটা বাকি আছে, ইনশাল্লাহ আপনার সামনে ওনার পরিণতিটা আরো দেখতে পাবেন। এটা মনে হয় আরো খারাপের দিকে যাবে সামনে। আচ্ছা, আমরা কথাটা ইভালুয়েট করে ফেলি, এখানে কথাটা কোন জায়গায় রং হয়েছে সেটা আমরা প্রেজেন্ট করি। কথাটা ছিল দুইটা ছেলে, একটা ছেলে হলো মুক্তিযোদ্ধা তার বাবা, আর একটা ছেলে হলো রাজাকারের সন্তান। আচ্ছা, এই সন্তানের মধ্যে আমরা মনে করি এই দুইটা যে সন্তান, রাজাকারের সন্তান এবং মুক্তিযোদ্ধার সন্তান, এই সন্তানদের তো কোনো দোষ নেই, দোষে দেয়। হ্যাঁ, একজনকে আমার বাবার দোষে আমাকে কিন্তু কেউ গালি দিতে পারবে না। হ্যাঁ, এটা কিন্তু শুধু আমরা রাজনৈতিক ভাবে বলবো না, আমরা ইসলামিক ভাবেও বলবো। কেন? আল্লাহ বলতেছে কি, প্রত্যেকটা মানুষ তার ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একটা প্রিন্সিপাল আছে যে প্রত্যেকটা মানুষ তার ওন রেসপন্সিবিলিটি নেবে। এখন আপনি যদি মুক্তিযোদ্ধার ছেলেকে আপনি যদি একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনার করতে চান, তখন ওনাকে হয়তো একটা বাধা দিতে পারেন, এডিশনাল কোনো বেনিফিট দিতে পারেন। কিন্তু চাকরির ক্ষেত্রে এই যে ছেলেটা যে আছে সবার কিন্তু সম অধিকার। কিন্তু আপনি যদি কাউকে মুক্তিযোদ্ধা তার বাবা করছে, ওনার বাবাকে রিওয়ার্ড করুন আলাদাভাবে। কিন্তু যখনই একটা রাষ্ট্রের সিটিজেন, এই ছেলে তো একটা রাজাকারের সন্তান, সে তো তার কোনো দোষ নেই, তার বাবার দোষ থাকতে পারে, কিন্তু তার বাবার দোষে তো
সে সাফার না, করবে। এটা আসলে সত্যিকারের রাজাকার বিষয় বা মুক্তিযুদ্ধের বিষয় ছিল না, কারণ রাজাকার বলে উনি যেটা বোঝান এটা কিন্তু তার ফ্যামিলিরই অংশ আছে। তো ওনার মেয়ের বিয়ে হয়েছে রাজাকার পরিবারে, আমরা সবাই জানি সেটা। না, আমরা যে কনসেপচুয়ালি বলতেছি, ইভেন যদি কনসেপচুয়ালি এটা এগ্রিও হয়, এইগুলা কারেক্ট হয়, এইগুলা হচ্ছে স্টান্টবাজি, এইগুলা দিয়ে মানুষকে বোকা বানানো, যার পরিণতি আমরা এখন জানতে পারতেছি আসলে ওরা কি করতো। লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, মানুষ হত্যা করছে, গুম করছে, এমন কিছু কোনো খারাপ কাজ নাই এরা করে নাই। তো এই মুক্তিযোদ্ধা এবং রাজাকার বলে দেশটাকে বিভক্ত করতে চাইছে, দেশের মানুষের মধ্যে ডিভাইড এন্ড রুল, মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে এই লুটপাট করাটাই আসল উদ্দেশ্য ছিল, যেটা প্রমাণিত। আর রাজাকারের ছেলে খারাপ হবে, মুক্তিযোদ্ধার ছেলে ভালো হবে, এই ধরনের তো কোনো কথা নাই। মুক্তিযোদ্ধার ছেলে যদি ভালোই হতো শুধু, তাইলে তো এই শেখ মুজিবের মেয়ে তো হাসিনা, শেখ হাসিনা, তাই না? ও এবং তার যে বাকি বোন শেখ রেহানা বা আরো যারা আছে, এরা সবাই চরমভাবে দুর্নীতিগ্রস্ত, মিথ্যুক এবং ভয়ঙ্কর রকম এরা অপপ্রচারকারী এবং ভণ্ড এরা। তো শেখ মুজিব যদি স্বাধীনতার সত্যিকারের ইয়ে হয়ে থাকেন, তাহলে তার ছেলে মেয়ে বা তার নাতি নাতনি এরা এরকম কেন? সো এই কথা বলতেছি এই কারণে যে মুক্তিযোদ্ধা হলেই যে তার ছেলে মেয়ে পরিবার ভালো হয়ে যাবে, সব যোগ্যতা থেকে যাবে, ওইটা এরকম কিছু না। আর রাজাকার হলেই কেউ যে তার ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, সেরকমও কিছু না। তো এটা ছিল এই দেশকে বিভক্ত করা। আল্লাহ আমাদের বড় বিপদের হাত থেকে বাঁচাইছে। আমরা অনেকেই অ্যাওয়্যার না, যেটা হচ্ছে এই টার্ম যদি শেখ হাসিনা কমপ্লিট করতে পারতো, সম্ভবত এই টার্মের পর ইন্ডিয়া বাংলাদেশে এন্টার করতো। হ্যাঁ, সিকিমের একটা পরিস্থিতি, এই ধরনের একটা পরিকল্পনা সাউথ ব্লকের ছিল। আমি আমার বিভিন্ন সূত্র থেকে জানি ওরা ওইটা নিয়ে কাজও করতেছিল। তাদের 7 সিস্টার্সের পার্মানেন্ট একটা নিরাপত্তার জন্য তাদের চিন্তাধারা ছিল যে বাংলাদেশে তারা ঢুকেই যাবে, দখলেই নিয়ে নিবে। তো এগুলো নিয়ে তারা বিভিন্ন স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতেছিল, চিন্তা ভাবনা করতেছিল যে শেখ হাসিনার মতো একজন যে দাসী তাদের আছে, এরপর এই ধরনের দাসত্ব আর কে সার্ভ করতে পারে? যদি সার্ভ করতে না পারে, তাহলে আমাদের এটা দখল করে নেওয়া উচিত। তো আল্লাহ অনেক বড় বাঁচছি আমরা এই ছাত্র জনতার উসিল্লায়, আমাদের সবার উসিল্লায়, বাকি যারা দেশের অনেক বড় বিপদ থেকে। নাইলে আজকে এই আপনি চিন্তা করেন, হায়দ্রাবাদ তারা এইভাবে নিছিল একসময়, সিকিম নিছিল, কাশ্মীর নিয়ে গেছে, 7 সিস্টার্সও তাদের ছিল না। ইতিহাস ঘাটলে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, তো বাংলাদেশে একই পরিণতির দিকে যদি যাইতো, তাইলে এখন দেখা যেত আমাদের প্রতিটা মসজিদের নিচে এরা এই রাজনৈতিক কারণে মন্দির খুঁজে পাচ্ছে। এখানে একটা আমরা মুসলমান বাংলাদেশে হইতাম থার্ড ক্লাস সিটিজেন, একটা ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হইতো, এটা তো প্রশ্নই আসে না। সো অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এই আন্দোলনের মাধ্যমে এখানে অ্যাড করতে এই পরিণতি নিয়ে আসছেন। হ্যাঁ, এটা এখানে একটা অ্যাড করতে চাই। আমরা যারা রিয়েল মুক্তিযোদ্ধা, রিয়েল মুক্তিযোদ্ধার কাজ কখনো এই কাজ করবে না। কারণ কি, সে যে মানুষটা, আপনি জাস্ট চিন্তা করেন, দর্শক আমার কথাটা চিন্তা করেন, একটা মানুষ তার জীবনটা বাজি রেখে দেশের জন্য, তার জানটা, সে জানে এনি একটা বুলেটেই তার জানটা চলে যাবে, সে তার জীবন সবচেয়ে বড় মূল্যবান জিনিস, সে জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করে, সে কখনোই লুটতরাজ বা এইসব করবে না। কারা করবে? যারা ফেক মুক্তিযোদ্ধা। কারণ আপনারা জানেন, শেখের পরিবারের কেউ, অনেক শেখের অনেকগুলো ছেলে ছিল, শেখ কামাল ছিল না, হ্যাঁ, শেখ রাসেল ছোট ছিল, বাট বড় বড় ছেলে যেগুলা ছিল কোনোটাই তো যায় নাই মুক্তিযুদ্ধে। প্লাস আওয়ামী লীগের তো প্রথম শ্রেণীর নেতা যারা সারাদিন মুক্তিযুদ্ধ জপ্ত, এদের কেউই ছিলেন না। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধের বিষয়টা ছিল একটা কার্ড, হ্যাঁ, একটা ভাওতাবাজি। এটা যত তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন, আমরা সবাই বুঝতে পারবো, ততই ভালো জাতির জন্য। এবং এটাই যে তারা, আবারই বলবো আমি যে আমরা অনেক সৌভাগ্যবান, আমরা বেঁচে চলে আসছি সাপের কুমিরের মুখ থেকে। তো ইনশাল্লাহ আমরা আমাদের স্বাধীনতাটা রক্ষা করার জন্য কাজ করে যাব, এবং এইসব ভাওতাবাজ, ধান্দাবাজ, চেতনাবাজ, ব্যবসায়ী, এদের থেকে সতর্ক থাকুন। এটা কোনো রাজনীতি না, এরা একটা কাল্টের মতো। আমি অনেক আওয়ামী লীগ করে তাদের মেন্টালিটি দেখছি, আমি খুব শক্ট হতাম যে
এরা এরা আসলে এটা রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করে না, এরা একটা কাল্টের মতো, একটা মানে গুপ্ত একটা ধর্ম না কি একটা বিষয় তাদের। শেখ হাসিনা যদি এটা বলে, তাইলে শেখ হাসিনা যদি কালকে বলে সূর্য পশ্চিম দিকে উঠবে, পূর্ব দিকে অস্ত যাবে, তাইলে তারা সেটাও বলবে যে না এটা হবেই। এইরকম একটা বিশ্বাস তাদের। মানে এটা কি? রাজনীতি তো বড় বিষয় না, রাজনৈতিক দল বড় বিষয় না, সবার আগে দেশ। তাদের মধ্যে ওই জিনিসটা ছিল না, দেখি নাই আমরা কারোর মধ্যে। এখনো পর্যন্ত ক্ষমা চায় না, এতটা ছেলে মেয়ে হত্যা করছে, এতজন লোককে পঙ্গু করছে, কোনো ক্ষমা চা, কোনো ধরনের মন মানসিকতাই তাদের নাই। আপনারা দয়া করে সতর্ক বেফাস থাকবেন। কথাবার্তা যেটা জাকির ভাই, এবং রেকলেস আচরণ, হ্যাঁ, মানুষ যখন বেফাস কথাবার্তা বলে এবং এই যে রেকলেস আচরণ করে, এটার পরিণতি এরকম। হ্যাঁ, এবং এই পরিণতি যারা আপনারা মনে করতেছেন আপনারা ক্ষমতায় আসবেন আর এই ক্ষমতার অপব্যবহার করবেন, মনে রাখবেন এই যে পরিণতি হয়েছে শেখ হাসিনার, আপনাদেরও কিন্তু এই পরিণতি হইতে কিন্তু সময় লাগবে না। সুতরাং না, সবাই সতর্ক থাকতে হবে। এবং আল্লাহ অতি দাম্ভিকতা পছন্দ করেন না। এবং কিভাবে কি হলো, এটা যারা, আমি ছিলাম নিজে আন্দোলনের সময়, দেশে ছিলাম, এটা কিছুটা কাজও করেছি এই সমস্ত জিনিস নিয়ে। তো মানে অনেক লোক বিশ্বাসও করতে পারে না শেখ হাসিনার পতন হবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ চাইলে যে কি না ঘটাইতে পারে, কারে দিয়ে কি ঘটাইতে পারে, এটা একটা উদাহরণ। আর একটা উদাহরণ, আমার মনে হয় 4th of August-এ আমি একজন আওয়ামী লীগের একজন আমার সাথে যোগাযোগ করছে কোনো কারণে, ব্যক্তিগত সম্পর্ক। তো ওকে যখন বললাম যে তোমরা পতনের দ্বার প্রান্তে, হ্যাঁ, এটা এখন দেশ থেকে একটা চূড়ান্ত পরিণতি হতে যাচ্ছে তোমাদের, সে বলে যে না, আমরা ফুললি কন্ট্রোলে, আপনি শেখ হাসিনাকে চিনতে পারেন নাই, উনি সবকিছু কন্ট্রোলে নিয়ে নিবে। এই যে ওরাটা শেখ হাসিনা, এই যে বোকা শোকা মানে মূর্খ টাইপের লোকজনদের মধ্যে তার নিজের একটা ওরা ক্রিয়েট করে রাখছে, ফলস কনফিডেন্স, যেটা এটাই ছিল তার শাসনের কনফিডেন্সটা দিয়ে সে কিন্তু শাসন করে গেছে। আরেকটা জিনিস সবাই ভুল বুঝে, যে শেখ হাসিনা মনে হয় খুবই চালাক, খুবই মেধাবী, খুবই, হ্যাঁ সে খারাপ, সে অত্যন্ত খারাপ, মিথ্যুক। কিন্তু তার ক্ষমতায় টিকে থাকার পিছনে যে ব্রেইনটা কাজ করছে, সেটা হচ্ছে ইন্ডিয়া, পিওরলি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার সংস্থাগুলো। এখানে শেখ হাসিনা 1 মিনিটও থাকতে পারতো না, এটা যদি ইন্ডিয়ার সাপোর্টটা না থাকতো। আর ইন্ডিয়া তার স্বার্থেই তাকে এই পাপেটকে বসায় রাখছিল তাদের। ভাই, আই থিঙ্ক আমার মনে হয় মেসেজটা ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। তো বেফাস কথাবার্তা বলা যাবে না, বললে, এবং রেকলেস অ্যাকশন করা যাবে না, এটা করলেই কিন্তু এই পরিণতি হবে। সো যারা শুনতেছেন এবং যারা শুনবেন, যারা দেখবেন, এই জিনিসটা যাতে খেয়াল রাখবেন। এটা শুধু রাজনীতির ক্ষেত্রে না, এটা কিন্তু আমাদের পার্সোনাল লাইফে আমরা অনেকের সম্বন্ধে এজাম্পশন করে বেফাস কথাবার্তা বলি, রেকলেস আচরণও করি এই মিথ্যাকে সত্য বানানোর জন্য। আমরা জানি, আমরা অনেকেই শুনবেন আমার কথা এবং এগ্রিও করবেন আমার জাকির ভাইয়ের সাথে, আমরা কিন্তু অনেককেই এক্সপিরিয়েন্স করছি এই যে বেফাস কথাবার্তা, রেকলেস আচরণ, পরে দেখা যায় সে নিজেই কর্নার হয়ে যায়, সে কর্নার। এবং প্লিজ আপনারা শেখ হাসিনার পরিণতির কথা একবার হলেও চিন্তা করবেন বেফাস কথা বলার আগে, হ্যাঁ, এবং রেকলেস কথাবার্তা বলার আগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।